সালামু আলাইকুম। ক্যাপিটাল ইনসাইট বিডি ও কল লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আজকে ব্যাংকিং ডিপ্লোমা বিষয়ে বিশেষ করে একটা চ্যাপ্টার আছে, এটা টপিকস আছে ফাইন্যান্সের, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এটা থাকে, বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েও এটা পড়ানো হয়। লেভারেজ, ফাইন্যান্সিয়াল লেভারেজ এবং অপারেটিং লেভারেজ। আমরা গত ক্লাসে যে ভিডিও সিরিজটা করেছি আমি সেখানে ব্রেক ইভেন পয়েন্টের উপরে আলোচনা করেছি। তো ব্রেক ইভেন পয়েন্টের সাথে সম্পৃক্ত ছিল ফিক্সড কস্ট, আমরা সেটা দেখেছি। আজকে এখন আমরা যেটা আলোচনা করব সেটা লেভারেজ। এটাও অ্যাকচুয়ালি ফিক্সড কস্টের সাথে রিলেটেড। অর্থাৎ যদি একটা বিজনেসে আসলে আমরা ফিক্সড কস্ট ছাড়া একটা বিজনেস আসলে চিন্তা করা কঠিন, কোনো না কোনো ধরনের ফিক্সড কস্ট থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিগ্রি কি পরিমাণ আছে একটা প্রতিষ্ঠানে। যদি ফিক্সড কস্টের মাত্রাটা বেশি থাকে, তাহলে প্রবলেমটা কি হয়, যে যখন বিজনেস খারাপ যায়, ডাউন টাউন হয়, অর্থাৎ যখন উল্টো দিকে সেলস কমতে থাকে, রেভিনিউ কমতে থাকে, তখন সেই অবস্থায় কোম্পানির লসের মাত্রাটা বাড়তে থাকে, অর্থাৎ কোম্পানি ফাইন্যান্সিয়ালি একটা ডিফল্টের দিকে চলে যায়। আবার যদি বিক্রি বেশি হতে থাকে বা প্রোডাকশন বেশি হতে থাকে, ডিমান্ড বাড়ে, তখন ফিক্সড কস্টটা অনেক বেশি ইউনিটের মধ্যে এইটা অ্যাবজর্ব হয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়ে যায়, ভাগ হয়ে যায়। তখন কি হয়, পার ইউনিট ফিক্সড কস্ট কমে আসে, তখন কিন্তু আবার প্রফিটটা বাড়তে থাকে। তো এই যে এই ফিক্সড কস্ট বিজনেসে থাকার কারণে এই যে একটা প্রভাব, এই প্রভাবটা যত বেশি ফিক্সড কস্ট থাকবে তার প্রভাবটা তত বেশি হবে। তো এইটা আমরা আজকে একটু চুলচেরা আলোচনা করব যে কি ধরনের প্রভাব পড়তে পারে এর মাত্রাটার উপরে। অর্থাৎ এই ডিগ্রি লিভারেজটা তাহলে কি করে? লিভারেজটা কিছুই না, লিভারেজটা হচ্ছে যে এই যে গতি, এই গতিটাকে সে বাড়িয়ে দেয়। তাহলে ফিক্সড কস্ট থাকার কারণে কি হবে, যে এই সেলস এর পরিবর্তনের কারণে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, আর যেটাকে আমরা বলি ইবিট বা ইবিআইটি, সেই ইবিটটা ফ্লাকচুয়েট করে খুব বেশি। কারণ আমরা যদি একটু খেয়াল করি কোম্পানির একটা প্রফিট কিভাবে নির্ধারণ হয়, প্রফিট করার সময় প্রথমে আমরা কি করি, আমরা ভেরিয়েবল কস্ট বাদ দেই। আমরা যদি একটা সেলিং প্রাইস থেকে আমরা খুব শর্টে আমরা যদি একটু অত প্রকার অ্যাকাউন্টিং নিয়মের মধ্যে না গিয়ে একটু সাদামাটা হিসাব করি, যে আমার ভেরিয়েবল কস্ট, ওই একটা প্রোডাক্ট উৎপাদন বা সেল করতে গিয়ে আমার যে ভেরিয়েবল কস্ট সেটা কত, সেটা যখন আমি সেলস প্রাইস থেকে বাদ দিচ্ছি, তখন কিন্তু যেটুকু থাকছে ওইটুকু বলতেছি আমরা কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থাকে বলেই আমরা সেল বাড়ার সাথে সাথে বা প্রোডাকশন বাড়ার সাথে সাথে আমার যে ফিক্সড কস্ট আছে সেই ফিক্সড কস্ট কাভার হয়ে যায় এক সময়, যে পয়েন্টটাকে আমরা বলছি ব্রেক ইভেন পয়েন্ট। এবং তারপরে যখন সেলসটা বা প্রোডাকশন বাড়তে থাকে, তখন আলটিমেটলি যে আমাদের প্রফিট হওয়া শুরু হয়। অর্থাৎ টোটাল আমার কস্ট স্ট্রাকচারের, আমরা গত ইয়াতে ব্রেক ইভেনের সময় দেখেছি, কস্ট স্ট্রাকচারের মধ্যে একটা হলো ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট সমান টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। আর টোটাল রেভিনিউ সমান টোটাল ইউনিট সেলস আর প্রোডাকশন আমরা যাই বলি, এর সাথে সেলিং প্রাইস গুণ করলে পাওয়া যায়। তো যখন দুইটা সমান হয়, অর্থাৎ টোটাল কস্ট প্লাস টোটাল রেভিনিউ ইকুয়াল, তখন সেটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ডিটারমিনেশনের ক্ষেত্রে ফ্যাক্টর নির্ভর করতেছে যে কন্ট্রিবিউশন মার্জিন কতটুকু থাকতেছে এবং ওই ওই প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট কতটুকু। যদি কন্ট্রিবিউশন মার্জিন বেশি হয়, তাহলে খুব তাড়াতাড়ি ব্রেক ইভেনে পৌঁছাবে। আবার যদি ফিক্সড কস্টও কম হয়, তাহলেও তাড়াতাড়ি ব্রেক ইভেনে পৌঁছাবে। কিন্তু ফিক্সড কস্ট যদি বাড়তে থাকে, তাহলে ব্রেক ইভেন পয়েন্টের টাও দীর্ঘ হতে থাকে। তো আমরা আজকে এই যে অপারেটিং লিভারেজ, এটা আর কিছুই না, একটা বিজনেসের মধ্যে যদি এই অপারেটিং ফিক্সড কস্ট থাকে, তাহলে আমরা বলবো যে এটা এই কোম্পানি একটা লেভার্ড কোম্পানি, এখানে
অপারেটিং লিভারেজ বিদ্যমান। এই মাত্রাটা, ডিগ্রি এর মাত্রাটার উপর নির্ভর করবে যে সেলস এর কারণে এর আর্নিংস এর উপরে বা ইবিআইটির উপরে, ইবিটের উপরে কি প্রভাব পড়বে। তা আমরা যদি একটু একটু খেয়াল করি, এমনি যে সাদামাটা তুলনা করি আগে আমরা, ফাইন্যান্সের সাইডে না যে, একটা টিউবওয়েল যখন আমরা দেখেছি হ্যান্ড টিউবওয়েল, একটা লিভার লাগানো হয়। এমনি যদি আমরা এখানে যে ইয়েটা থাকে, বাকেট লাগানো থাকে, এটা যদি ধরে আমরা উপরে টান দিয়ে পানি বের করতে চাই, এটা কিন্তু খুব কষ্ট, এবং এটা অনেক ক্ষেত্রে এটা অসম্ভব। কিন্তু ওইটা যখন একটা হ্যান্ডেলের সাথে লাগিয়ে আমরা হ্যান্ডেল দিয়ে প্রেস করি, তখন এই চাপটা বহুগুণে বেড়ে যায়। এটাকে বলছে লিভার। অর্থাৎ এটাকে সে ট্রান্সমিট করতেছে এই পাওয়ারটাকে। ঠিক একইভাবে ইয়ার মধ্যে যদি একটা বিজনেসের কস্ট স্ট্রাকচারের মধ্যে যদি ফিক্সড কস্ট বেশি থাকে, তাহলে কিন্তু সে ওই একই কাজই করবে। সে সেলসের উঠানামার কারণে তার আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, ইবিআইটি উঠানামা করবে। তাহলে এই যে ডিগ্রিটা কি পরিমাণ উঠানামা করবে, এটা আমাদের জানার দরকার আছে। তাহলে এইটা গেল একটা অপারেটিং সাইড। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ। ফাইন্যান্সিয়াল লিভারেজটা কিছু না, এটা হচ্ছে কস্ট স্ট্রাকচারের সাথে ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে জড়িত। একটা কোম্পানি যদি 100% ইকুইটি ফাইন্যান্স করে, অর্থাৎ মালিকের টাকা, কোনো প্রকার ঋণ না নেয়, তাহলে তার ফাইন্যান্সিয়াল রিস্ক অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিভারেজ তার নাই বলতে হবে। কারণ এর কোনো ফাইন্যান্সিয়াল ফিক্সড অব্লিগেশন নাই। প্রফিট যদি ডাউন খায়, তাহলেও তার ডিফল্ট রিস্ক নাই। কারণ কি, এটা মালিকের টাকা। বিজনেস ডিফল্ট করতে পারে, কিন্তু মানে ফাইন্যান্সিয়াল ডিফল্ট বলতে আমরা যেটা বুঝি, সেই পর্যায়ে সহজে যাবে না। কারণ এই টাকাটা পুরোটাই মালিকের টাকা। কিন্তু যদি ডেট ক্যাপিটাল থাকে এর মধ্যে, এবং ফিক্সড একটা অব্লিগেশন থাকে যে প্রতি বছর বা প্রতি বছরে তাকে একটা ফিক্সড অ্যামাউন্ট ইন্টারেস্ট পে করতে হবে, তাহলে বিজনেস যদি খারাপ যায়, তাহলে কিন্তু তাকে সেই পরিমাণ ট্যাক্স ইয়ার ইন্টারেস্টের টাকা তাকে দিতেই হবে। তাহলে কি হচ্ছে, যদি কোনো বছর প্রাইস কমে যায় বা সেলস রেভিনিউ কমে যায়, সাফিসিয়েন্ট ইনকাম না হয়, তাহলে কি হবে, তার ডিফল্ট রিস্কটা বেড়ে যাবে। তাহলে ফাইন্যান্সিয়াল লিভারেজ হচ্ছে যে এই কস্ট অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে যদি ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্ট থাকে, ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্ট, নট অপারেটিং ফিক্সড কস্ট, ফাইন্যান্সিয়াল ফিক্সড, অর্থাৎ আমি ঋণ নিয়েছি বা লিজ নিয়েছি, তার একটা ফিক্সড পেমেন্ট আমাকে দিতে হবে, তাহলে বুঝতে হবে যে ওই কোম্পানি এটা লেভার্ড কোম্পানি, এবং এখানে ফাইন্যান্সিয়াল লেভারেজ বিদ্যমান। ওইখানে যদি সেলসটা পরিবর্তন হয়, তাহলে কি হবে, ইবিট পরিবর্তন হবে, এবং ইবিট পরিবর্তনের কারণে নেট প্রফিটটা ফ্লাকচুয়েট করবে অতিরিক্ত মাত্রায়। এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজের ইম্প্যাক্ট। তো আমরা আজকে একটু দেখি যে এইটা আসলে ফর্মালি আমরা এক্সাম্পল সহ দেখবো, এবং আমার এখানে ক্যালকুলেটর আছে কিভাবে সহজেই এই লিভারেজটা ক্যালকুলেশন করা যায়। এবং এর আগের ক্লাসে আমি যেটা ব্রেক ইভেন পয়েন্ট আলোচনা করেছিলাম, সেখানে গত ইয়াতে আসলে আমি এটা স্কেপ করে গেছি। যে ওইখানেও কিন্তু ক্যালকুলেশনের একটা ক্যালকুলেটর আছে, যেটা ইজিলি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট সেলস ক্যালকুলেট করা যায়। আমি আজকে শুরু করার আগে সেটা একটু দেখিয়ে তারপরে আমি আজকের এই লেভারেজটা নিয়ে আলোচনা করব। তো যারা বাই দিস টাইম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই, আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী আছেন, এবং যারা একাডেমিক বিবিএ এমবিএ বা প্রফেশনাল এক্সামে পরীক্ষা দিবেন, তাদের জন্য এই যে টপিকসগুলো, রেলিভেন্ট টপিকসগুলো ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর, আশা করি আমি ধীরে ধীরে এগুলো কভার করব। এগুলো এগুলো আপনারা উপকারে আসবে আপনাদের। আমার লেকচারটুকু যে সীমিত জ্ঞানে যেটুকু আমি বলবো, আশা করি আপনাদের এটা বুঝতে অসুবিধা হবে না। তো চলুন যাই, আমরা একটু দেখে আসি যে আজকের আলোচ্য সূচি, এবং তার আগে আমরা একটা করব, সেটা যে ক্যালকুলেটর আছে আমাদের, গতদিন ব্রেক ইভেন পয়েন্টের ক্যালকুলেটরটাই, এটা ফার্স্ট দেখাবো আমি আপনাদের, তারপরে আজকের পর্বে আমাদের লিভারেজ সেটাতে আমরা যাব।
তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন। আমরা একটু দেখি এখন ব্রেক ইভেন ক্যালকুলেটর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনটা, এখানে যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আর ব্রেক ইভেন পয়েন্ট সেলস আছে। তো একটা ইয়ারতে যদি আমি ধরি যে 5 লাখ, তার হচ্ছে 5 লাখ তার, সরি, আমরা ধরলাম যে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দেখে দেওয়া আছে, সেটা নিয়ে একটু করি, তাহলে বুঝতে সুবিধা হবে, যাতে করে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এইখানে সাপোজ ফিক্সড কস্ট আমি ধরলাম 50,000। এনি অ্যামাউন্ট হতে পারে, কোনো অসুবিধা নেই, ফিক্সড কস্ট 50,000। এখন সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট ধরলাম আমি 10 টাকা, এবং ভেরিয়েবল কস্ট ধরলাম 6 টাকা। তাহলে টোটাল ফিক্সড কস্ট আমার 50,000, সেলিং প্রাইস আমার পার ইউনিট 10 টাকা, এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা। তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত হবে? আমি জাস্ট এখানে ক্লিক করলেই, এই যে, তার মানে আমার 12,500, 12,500 ইউনিট সেল করলে আমি ব্রেক ইভেনে যাব। ঠিক এখন এই 10 টাকার জায়গায় আমি যদি এখানে 12 টাকা করে দিই, তাহলে স্বাভাবিক কারণে কন্ট্রিবিউশন মার্জিন কমে বেড়ে যাবে। 12 থেকে 6 বাদ দিলে 6 টাকা। তাহলে আমার ফিক্সড কস্ট 50,000 ফিক্সড থাকলে কি হবে, ব্রেক ইভেনে আমি পৌঁছাতে আমি আরো আগে পৌঁছাবো, কারণ আমার কন্ট্রিবিউশন মার্জিন বেশি। আমরা একটু ক্যালকুলেট করে দেখি। হ্যাঁ, এখন আসলো 8,333। এখন যদি আমার ফিক্সড কস্ট সে 50,000-এর জায়গায় আমি যদি এটা ধরি 30,000, তাহলে আমরা দেখলাম যে এটা 5,000 ইউনিটে আমাদের ব্রেক ইভেন চলে আসবে। অর্থাৎ যদি আমার ফিক্সড কস্ট কম থাকে, তাহলে ব্রেক ইভেন তাড়াতাড়ি হবে। আবার যদি সেলিং প্রাইস এবং ভেরিয়েবল কস্ট, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, যেটাকে আমরা বলছি কন্ট্রিবিউশন মার্জিন, এটা যদি বেশি হয়, তাহলে পরে আমার ব্রেক ইভেনটা তাড়াতাড়ি পৌঁছাবে আমাদের। ঠিক একই প্রবলেমে আমরা যদি এখানে বলি ফিক্সড কস্ট হচ্ছে আমার 30,000, সেম প্রবলেমটা এখানে দেই, এবং সেলিং প্রাইস 12 টাকা, ভেরিয়েবল কস্ট 6 টাকা, ব্রেক ইভেন আমি এটাতে ক্লিক করলাম। এই যে ব্রেক ইভেন রেভিনিউ আমার চলে আসলো 59,800.66। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা এটা আসছে ফ্র্যাকশনের কারণে। ও সরি, এখানে ভেরিয়েবল কস্ট 6 টাকা ধরা হয়নি, এটা হয়ে গেছে 8 টাকা। অ্যাকচুয়ালি 60,000, ইয়েস, দ্যাট শুড বি। অর্থাৎ আমি যদি 30,000 টাকা আমার ফিক্সড কস্ট হয়, এবং আমার সেলিং প্রাইস যদি 12 টাকা হয়, ভেরিয়েবল কস্ট 6 টাকা হয়, তাহলে আমার ব্রেক ইভেনের পয়েন্টে রেভিনিউ আসবে অর্থাৎ 60,000। অর্থাৎ 5,000-এর যেহেতু ইউনিটে আমার ব্রেক ইভেন হচ্ছে, তাহলে এক একটা ইউনিটের দাম, সেলিং প্রাইস 12 টাকা, তার মানে 5 12 60,000, 5 12 60,000। তাহলে যদি আমি টাকার টার্মে বলি, তাহলে 60,000, 60,000 টাকাতে ব্রেক ইভেন হবে যখন আমার ফিক্সড কস্ট 30,000 টাকা, আর 60,000 সেল করলে। আর যদি আমি ইউনিটের হিসেবে বলি, তাহলে 5,000 ইউনিট সেল করলে আমি ব্রেক ইভেনে পৌঁছাবো। তাহলে এরপরে 5,000-এর পরে যখনই আমি বাড়তি ইউনিট আমি বিক্রি করতে থাকবো, তখন আমার লাভ হওয়া শুরু হবে, তখন আমার লাভ হওয়া শুরু হবে। তো এইটা ছিল ব্রেক ইভেনের। এবার আমি চলে যাচ্ছি আজকের আলোচনায়। এই ব্রেক ইভেন ক্যালকুলেটরটা আপনারা সহজেই ব্যবহার করে এখানে বের করতে পারবেন যে ব্রেক ইভেন ইউনিটে কত আর রেভিনিউতে কত। নাও আমরা এখন যাচ্ছি লেভারেজে, যেটা আমাদের আজকের টপিকস। একটু দেখে আসি লেভারেজটা কি এখানে ফর্মালি। তাহলে অপারেটিং লেভারেজ আমরা বলছি যে অপারেটিং লেভারেজ রেফার্স টু দ্য ডিগ্রি টু হুইচ এ কোম্পানি ইউজেস ফিক্সড কস্ট ইন ইটস অপারেশন। ইট মেজার্স হাউ চেঞ্জেস ইন সেলস ভলিউম এফেক্ট অপারেটিং ইনকাম। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, ইবিআইটি, ইজ নাথিং বাট অপারেটিং রেভিনিউ। অর্থাৎ অপারেটিং রেভিনিউ বলতে আমি আমার ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে যেটা থাকবে, সেটা আমার অপারেটিং রেভিনিউ। ওইখান থেকে এরপরে আর কি বাদ যায় অপারেটিং রেভিনিউ থেকে? অপারেটিং রেভিনিউ থেকে আমরা যদি অন্যান্য কোনো ইনকাম থাকে, সেটা যোগ হয়, এবং
আর কি হয়, ইন্টারেস্ট যদি থাকে ইন্টারেস্টের বিয়োগ করতে হয়। তো আমরা এখানে জাস্ট ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদ দেওয়ার আগের ইনকামকে আমরা বলি ইবিট, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। তো এখানে বলছে বিজনেস উইথ হাই অপারেটিং লিভারেজ হ্যাজ এ লার্জার পোর্শন অফ ফিক্সড কস্ট রিলেটেড টু ভ্যারিয়েবল কস্ট, মিনিং দ্যাট অ্যান ইনক্রিজ ইন সেলস ক্যান সিগনিফিকেন্টলি বুস্ট প্রফিটস, বাট আ ডিক্রিজ ক্যান লিড টু সাবস্টেন্সিয়াল লসেস। অর্থাৎ যদি ফিক্সড কস্ট বেশি থাকে তাহলে যেটা আমি আগে বলেছি যে সেলস বাড়লে তার প্রফিটটাও বৃদ্ধি পায় খুব দ্রুত। আবার যদি সেলসটা কমে যায় তার লসের পরিমাণও খুব দ্রুত বৃদ্ধি পায়। তো ফর্মুলাটা হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এইটার ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি অ্যান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আসে কন্ট্রিবিউশন মার্জিন বাই ইবিট, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সমান আবার কি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। যদি আমরা বলি এটা আসলে পার ইউনিট না, এটা এখন আমরা এটা টোটাল নিয়ে আমরা হিসাব করছি, যখন আর্নিং অ্যান্ড বিফোর ইন্টারেস্ট ট্যাক্স করবো তখন টোটাল। কাজে এখানে এটা কন্ট্রিবিউশন মার্জিন মিনস এখানে টোটাল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, টোটাল সেলস রেভিনিউ মাইনাস ভেরিয়েবল কস্ট, এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। আর ওকে ভাগ দিতে হবে ইবিট দিয়ে। তাহলে ইবিটটা কি করে পাওয়া যায়, কন্ট্রিবিউশন মার্জিন যেটা থাকবে সেটার থেকে শুধু ফিক্সড কস্ট বাদ দিলেই এটা ইবিট, ফিক্সড কস্টটা বাদ দিলেই ইবিট। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেলস সমান ধরে নিলাম 5 লাখ, ভেরিয়েবল কস্ট 2 লাখ, ফিক্সড কস্ট 1,50,000। তাহলে ইবিট কত হবে, ইবিট হবে আমার সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন, এই যে 5 লাখ মাইনাস 2 লাখ, ওখান থেকে আবার বাদ দিতে হবে আমার ফিক্সড কস্ট 1,50,000। তাহলে বাদ দিলাম, বাদ দিলে থাকলো আমার 1,50,000 ইবিট। তাহলে ডোল কত হবে, ডোল হবে হচ্ছে 5 লাখ মাইনাস 2,000 অর্থাৎ 2 লাখ, অর্থাৎ 3 লাখ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ভাগ ইবিট। ইবিটটা কত, ইবিটটা হচ্ছে 1,50,000 আমরা বের করলাম এই যে এখানে। ইবিট দিয়ে ভাগ করলে 3 লাখকে 1,50,000 দিয়ে ভাগ দিলে 2। তো এইটার ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হচ্ছে যে ইনক্রিজ 1% ইনক্রিজ ইন সেলস উইল রেজাল্ট ইন 2% ইনক্রিজ ইন ইবিট ডিউ টু অপারেটিং লেভারেজ। অর্থাৎ সেলস যদি 1% বাড়ে তাহলে ইবিট বাড়বে 2%, ইবিট বাড়বে 2%। এবং এই ইফেক্টটা কিসের জন্য হলো, এটা হলো এই যে ফিক্সড কস্ট আছে, এই যে এখানে ফিক্সড কস্ট আছে, এই 1,50,000 এই ফিক্সড কস্টের কারণে হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন তাহলে এক্সাম্পলে আমরা বললাম যে এ কোম্পানি এ হ্যাজ হাই ফিক্সড কস্ট, that is rent, salaries and machinery depreciation and low variable cost per unit. If sales increases by 20%, operating income may increase by 40%. যেহেতু এখানে ডলারের মান আসলে 2%, অর্থাৎ 20% যদি সেলস ইনক্রিজ করে তাহলে 40% তার ইবিট ইনক্রিজ করবে, এবং ডিক্রিজ করলেও ঠিক একইভাবে ওই রকম ভাবে উল্টা দিকে তখন আসবে। তাহলে এ A declining in sale would lead to proportionately large decline in profit, এবং একইভাবে যদি ডিক্লাইন করে তাহলে লার্জ প্রপোর্শনে এইটা প্রফিটটা, নেট প্রফিটটা ডিক্লাইন, অর্থাৎ লসটা খুব বেশি দ্রুত বাড়তে থাকবে। এইখানে একইভাবে ডোল ক্যালকুলেটর আছে, আমরা এটা একটু ক্যালকুলেশন করে আসে দেখতে পারি। এখানে যেমন এইটাই আমরা দেখলাম 5 লাখ সেলস, ভেরিয়েবল কস্ট 2 লাখ আর ফিক্সড কস্ট 1,50,000। আমরা দেখি ডোলটা ক্যালকুলেটর করে, ক্যালকুলেটরে। হ্যাঁ, এখানে সেলস আমরা ধরলাম কত, সেলস ধরলাম 5 লাখ। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার দিই, তাছাড়া আপনারা দেখতে পাবেন না। এটা একটু স্ক্রিনটা আমি শেয়ার দিই। লেভারেজ, দেন ইয়েস, হ্যাঁ। তাহলে এইটা দিলাম আমরা 5 লাখ, 5 লাখ, দেন
ভ্যারিয়েবল কস্ট 2 লাখ, ফিক্সড কস্ট দিলাম 50,000। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স, এখন ইন্টারেস্ট এক্সপেন্সেস আমরা মনে করলাম যে যেহেতু অপারেটিং লেভারেজ আমরা এটা ইন্টারেস্ট এক্সপেন্সেস নাই ধরে নিলাম। এই অবস্থায় ডলের মান আসে 1.20, অর্থাৎ 10% ইনক্রিজ যদি করে সেলসে, তাহলে 12% ইনক্রিজ করবে ইবিট। অর্থাৎ আমরা এখানে সহজেই ব্যবহার করে এটা বের করতে পারি। এখানে ছিল আসলে 5 লাখ, 2 লাখ, 1,50,000 ফিক্সড কস্ট ছিল, 5 লাখ আর 2 লাখ। আচ্ছা, যদি আমরা দিই 5 লাখ আর 2 লাখ এবং 1,50,000, 5 লাখ 2 লাখ, এখানে দিলাম 1,50,000, তাহলে আমাদের প্রবলেমটা দেখি যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আসে কিনা। ইয়েস, ডলের মান 2। তার মানে 10% ইনক্রিজ ইন সেলস উইল লিড টু এ 20% ইনক্রিজ ইন ইবিট। এবার আমরা, তাহলে আমরা ডোল ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করে দেখলাম। এবারে আসছে রিলেশনশিপ বিটুইন অপারেটিং লিভারেজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিভারেজ। তাহলে অপারেটিং লিভারেজ significantly impacts a company's financial risk. As higher fixed costs increase earnings volatility, the relationship can be explained as follows. Higher operating leverage increases business risk. অর্থাৎ যদি অপারেটিং লিভারেজ, ফিক্সড কস্ট বেশি থাকে বিজনেসে, তাহলে অপারেটিং এই লেভারেজটা বেশি থাকার কারণে কি হবে, বিজনেস রিস্কটা বৃদ্ধি পাবে। কোম্পানিজ উইথ হাই ফিক্সড কস্ট মাস্ট জেনারেট হায়ার সেলস টু কভার দিস কস্ট। ডিউরিং ইকোনমিক ডাউনটার্নস, a decline in revenue can lead to significant financial strain. অর্থাৎ যখন রেভিনিউ যদি কমে যায়, কোনো সময় সেলস কমে যায়, রেভিনিউ কমে যায়, তখন এটা আর্থিক চাপ সৃষ্টি করে এই ফিক্সড কস্ট থাকার কারণে। Impact on profitability and break-even point. High operating leverage means a higher break-even point, requiring sustained sales to remain profitable. If sales fall below the break-even level, the company may face operating losses. তা আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্ট হলো যেখানে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট সমান। তাহলে যদি আমার ফিক্সড কস্ট বেশি থাকে, তাহলে ব্রেক ইভেনের, আমি একটু আগে আলোচনা করলাম যে তখন ব্রেক ইভেন দেখালো আমি যে ব্রেক ইভেন পয়েন্টটা তখন বৃদ্ধি পেতে থাকে। তো ব্রেক ইভেন পয়েন্ট যদি আমার বৃদ্ধি পেতে থাকে, তাহলে কি এটা আমার রিস্কটা বাড়তে থাকে। আচ্ছা, নাম্বার 3, ইফেক্ট অন ফাইন্যান্সিয়াল রিস্ক। কোম্পানিজ উইথ হাই অপারেটিং লিভারেজ অফেন রিলাই অন ডেট ফাইন্যান্সিং টু ম্যানেজ ফিক্সড কস্ট, ইনক্রিজেস ফাইন্যান্সিয়াল লেভারেজ। অর্থাৎ যেই কোম্পানিতে ফিক্সড কস্ট বেশি, তারা কিন্তু সেই ফিক্সড কস্ট ওই টাকাটা ম্যানেজ করতে যেয়ে অনেক সময় ঋণ নিতে হয়। ঋণ নিয়ে তারা হয়তো একটা বিল্ডিং করছে, একটা প্রজেক্ট করছে, বা একটা মেশিন কিনছে। তো এই যে ঋণ নেওয়ার কারণে কি হয়, তখন এই যে অপারেটিং লেভারেজ, এই ফিক্সড কস্ট, অপারেটিং ফিক্সড কস্ট বাড়াতে গিয়ে যে ফিনান্সিয়াল লেভারেজও সৃষ্টি হয়ে যাচ্ছে আমি লোন করার কারণে। তাই বলতেছে যে হায়ার অপারেটিং লেভারেজ অফেন রিলাই অন ডেট ফাইন্যান্সিং টু ম্যানেজ ফিক্সড কস্ট, ইনক্রিজেস ফাইন্যান্সিয়াল লেভারেজ। যে এই অপারেটিং লিভারেজটাকে ফাইন্যান্সিয়াল লিভারেজকে বৃদ্ধি করতে ভূমিকা রাখে। গ্রেটার ডেট লিডস টু হায়ার ইন্টারেস্ট অব্লিগেশন, ফার্দার রেজিং ফাইন্যান্সিয়াল রিস্ক। তো যদি আমার ডেট অব্লিগেশন থাকে, আমার ইন্টারেস্টের পেমেন্টের এবং প্রিন্সিপাল পেমেন্টের বাধ্যবাধকতা থাকে, তাহলে কি হয়, আমার ডিফল্ট রিস্কটা বৃদ্ধি পায়। আমার যদি রেভিনিউ কমে যায়, আমি যদি কিস্তি ঠিক মতো দিতে না পারি, তাহলে আমি ডিফল্ট হয়ে যাব। তাহলে ইফ আর্নিংস ডিক্লাইন, দ্য কোম্পানি মে স্ট্রাগল টু মিট লোন রিপেমেন্টস, ইনক্রিজিং দ্য রিস্ক অফ ডিফল্ট। তাহলে যদি আর্নিং ডিক্লাইন করে, তাহলে কোম্পানি এটা হিমশিম খেয়ে যায় লোন পেমেন্ট করতে যায়, যেটা ডিফল্ট রিস্কটাকে বৃদ্ধি করে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি যে অপারেটিং লিভারেজ এবং ফাইন্যান্সিয়াল রিস্ক কিভাবে কাজ করে। কোম্পানি এক্স, হাই অপারেটিং লিভারেজ, হাই ফিক্সড কস্ট, মোর ভোলাটাইল প্রফিটস, হায়ার ফিনান্সিয়াল রিস্ক, নিডস কনসিস্টেন্ট রেভিনিউ টু কভার ফিক্সড এক্সপেন্সেস। কোম্পানি ওয়াই, লো অপারেটিং লিভারেজ, লো ফিক্সড কস্ট, মোর স্টেবল প্রফিটস, লোয়ার ফাইন্যান্সিয়াল রিস্ক, ক্যান অ্যাডাপ্ট টু ইকোনমিক ডাউনটার্নস মোর ইজিলি। অর্থাৎ যদি একটা কোম্পানিতে অপারেটিং ফিক্সড কস্ট কম থাকে, তাহলে তার
এই ইকোনমিক ডাউনটাউন যখন এটা উল্টা দিকে আসে, ইকোনমি মন্দা যায়, সেলস কম থাকে, তখন সে এই রিস্ক অ্যাবজর্বিং পাওয়ারটা তার বেশি থাকে, যার অপারেটিং লিভারেজ কম। তাহলে ইন কনক্লুশনে আমরা কি বলতে পারি যে অপারেটিং লিভারেজ ইজ এ ক্রুশিয়াল ফ্যাক্টর ইন ডিটারমাইনিং আ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল রিস্ক। While high operating leverage can enhance profit during growth periods, it also increases financial vulnerability during downturns. অর্থাৎ যখন বিজনেস বাড়তে থাকে, গ্রোথ পিরিয়ড, সেলস বাড়ছে, তখন সেই সময়ে কি হয়, তখন প্রফিটও বাড়তে থাকে, যেহেতু তার ফিক্সড কস্ট আছে। ফিক্সড কস্টটা তখন কি হয়, অতিরিক্ত অনেক সংখ্যক ইউনিটের মধ্যে ভাগ হয়ে গেলে পার ইউনিট কমে আসে, তখন প্রফিটটা আলটিমেটলি নেট প্রফিট বৃদ্ধি পেতে থাকে। কিন্তু উল্টা দিকে যখন আসে, তখন সেলস কমে আসে, রেভিনিউ কমে আসে, তার ফিক্সড কস্টের কারণে তার লসের পরিমাণও বেশি বাড়তে থাকে। তো for banking and investment professional, evaluating operating leverage helps in assessing firms' risk profile and creditworthiness. তো যখন আমরা ব্যাংকের ঋণ নিই, তখন আমাদের উদ্দেশ্য থাকে ব্যাংকের টাকাটা যেন নিরাপদে ওই কোম্পানি পরিশোধ করতে পারে। তাহলে আমাদের ঋণ দেওয়ার আগে এটা অবশ্যই অ্যানালিসিস করতে হবে যে তার ফিক্সড কস্ট এবং অবস্থা কিরকম, ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্ট এবং অপারেটিং ফিক্সড কস্ট, তার এই ডিগ্রিটা অবশ্যই জানার প্রয়োজন আছে। আদারওয়াইজ ব্যাংক সে ডিফল্ট করবে এবং ব্যাংকে টাকা দিতে পারবে না। তাহলে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল লিভারেজ অলরেডি আমরা আলোচনা করছি, আর একবার আমরা দেখি। ফাইন্যান্সিয়াল লিভারেজ রেফার্স টু দ্য ইউজ অফ borrowed funds which creates fixed financial cost burden on the borrowed entity to finance business operations and investment with the expectation of generating higher returns for shareholders. It measures how much debt a company uses relative to its equity to amplify profits. While leverage can enhance returns, it also increases financial risk. তো ফাইন্যান্সিয়াল লোন নেওয়ার আমরা বলেছি যে আসলে যে সব সময় ইয়ের কারণে করা হয়, টাকা প্রয়োজন আছে, মালিকরা দিতে পারছে না বলেই তা কিন্তু না। অনেক সময় এটা ট্যাক্সের, আমরা জানি যে বরোড ফান্ড ইউজ করলে এটা ট্যাক্স ডিডাক্টেবল, অর্থাৎ আমরা যে ট্যাক্সটা কোম্পানি দেয়, ইন্টারেস্টের এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে যে প্রফিট, তার উপরে ট্যাক্স দেয়। তো যদি সেই ইন্টারেস্টটা সে ইয়ে না করে, লোন না নেয়, তাহলে পুরো প্রফিটের উপরে তাকে ট্যাক্স দিতে হয়, যেটা কোম্পানি ওনার যারা আছে তারা এটা ইজিলি এই বার্ডেনটা কমায় নিয়ে আসতে পারে যদি বরোড ফান্ড ইউজ করে। কিন্তু এই বরোড ফান্ড চাইলে বেশি করা যায় না, কারণ এই যে আমরা দেখলাম যে ফাইন্যান্সিয়াল লিভারেজ বেশি হলে তার ডিফল্ট রিস্ক বেড়ে যায়। তাহলে একটা পর্যায়ে তাকে ট্রেড অফ করতে হয়, যে তার ক্যাপিটাল স্ট্রাকচারটাকে এমনভাবে সাজাতে হয় যেটাকে কস্টটা তার মিনিমাইজ হয়। ক্যাপিটাল আমরা যে কস্ট অফ ইকুইটি, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার যখন আমরা আলোচনা করেছি, কস্ট অফ ডেট, তখন কিন্তু ইন ডিটেলস আমরা আলোচনা করেছি সেখানে যে ক্যাপিটাল স্ট্রাকচারটাকে এমনভাবে সাজাতে হয় যাতে তার অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল মিনিমাম হয়। তো এইখানে আমাদের যে ফাইন্যান্সিয়াল লিভারেজের এই কনসেপ্ট, যে ফাইন্যান্সিয়াল আমি যে লোন লোন নিচ্ছি, ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে যখন আমার লোন ক্যাপিটাল ঢুকছে, তখন তাকে আমার ফিক্সড একটা পেমেন্ট আমার সৃষ্টি হয়, অব্লিগেশন। এইটাই আমি যদি আমার সেলস কমে বা বাড়ে, তার উপরে এর প্রভাবটা কি, এটা আমরা এই লেভারেজের মাধ্যমে, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজের মাধ্যমে দেখব। তাহলে ফর্মুলাটা কি, আসলে এই লেভারেজ বলতে, এমনি ফাইন্যান্সিয়াল লেভারেজ বলতে আমরা নর্মালি বুঝি যে ডেট ইকুইটি রেশিও, অর্থাৎ বিজনেসের যে টোটাল ফান্ড তার মধ্যে ডেট কত পার্সেন্ট এবং ইকুইটি কত পার্সেন্ট। তো এইটার ইম্প্যাক্টের উপরে কিন্তু কাজ হয়। তো সিনারিও এখানে দুটো এক্সাম্পল আমরা একটু দেখে কেয়ারফুলি, তাহলে বুঝতে পারবো। সিনারিও ওয়ান, উইদাউট লেভারেজ ইকুইটি ফাইন্যান্সিং অনলি, অর্থাৎ উইদাউট ফাইন্যান্সিয়াল লিভারেজ, এখানে আসলে লিভারেজ কথাটা বললে ভুল হলো, ফাইন্যান্সিয়াল লিভারেজ, ইকুইটি ফাইন্যান্সিং অনলি, অর্থাৎ কোনো লোন নেই। তাহলে কোম্পানি এ ইনভেস্ট 1 মিলিয়ন, মানে 10 লাখ, ইউজিং অনলি ইকুইটি, কোনো লোন নেয়নি। সাপোজ দ্য কোম্পানি আর্নস 2 লাখ ইন প্রফিটস, অর্থাৎ 10 লাখ টাকা ইনভেস্ট করছে, করে 2 লাখ টাকা প্রফিট করছে। তাহলে আমরা রিটার্ন অন ইকুইটি কত আসবে, রিটার্ন অন ইকুইটি অর্থাৎ টোটাল, এখানে ইকুইটি ফাইন্যান্স কত, টোটালটা 100%, তাহলে 2 লাখ, সরি 1 মিলিয়ন হচ্ছে পুরোটাই ইকুইটি ফাইন্যান্স, তাহলে 1 মিলিয়ন মানে 10 লাখ হচ্ছে ইকুইটি, আর আমাদের 2 লাখ হচ্ছে প্রফিট।
তাহলে এখানে পার্সেন্টেজ কত? রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি আমরা বলি, বা রিটার্ন অন এখানে ইকুইটি, কারণ টোটাল এই 1 মিলিয়নই তো ইকুইটি। সুতরাং আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই অ্যান্ড আরওই, রিটার্ন অন ইকুইটি, দুইটাই সমান। তাহলে আরওআই বলতে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এখান থেকে আমরা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের সাথে তার যে প্রফিট হবে সেটা রেশিও অ্যাকচুয়ালি দিয়ে 100 গুণ। তাহলে 2 লাখ আমার প্রফিট হয়েছে, আর ইনভেস্ট করছে কত? 10 লাখ। তাহলে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 20%। এই ক্ষেত্রে আরওই, রিটার্ন অন ইকুইটিও হবে কিন্তু 20%। সিনারিও 2, এখানে ডেট অ্যান্ড ইকুইটি ফাইন্যান্সিং আছে। কোম্পানি বি, তারও সে 1 লাখ টাকা ইনভেস্ট করছে। সে করছে কি, 5 লাখ টাকা লোন নিছে। অর্থাৎ এই 10 লাখ, 1 মিলিয়ন, 10 লাখের মধ্যে 5 লাখ হচ্ছে ইকুইটি, মালিকদের টাকার 5 লাখ লোন। এই লোনের জন্য ইন্টারেস্ট দিতে হবে 5%। আর 5 লাখ টাকা ইকুইটি, তাহলে টোটাল কোম্পানি এখন, কোম্পানি তো একই আর্ন করেছি, আমরা ধরছি যে এও তো ইনভেস্ট করছে 1 লাখ, লোন করে করুক আর নিজের টাকা করুক। 1 লাখ, 1 মিলিয়ন ইনভেস্টমেন্ট, এখানেও 1 মিলিয়ন ইনভেস্টমেন্ট, অর্থাৎ 10 লাখ। এখানেও 10 লাখ, এখানেও 10 লাখ। প্রফিট এখানেও 2 লাখ করছে, এখানেও 2 লাখ করছে, আমরা ধরি প্রফিট 2 লাখ। কিন্তু 2 লাখ করার পরে এখানে কি হবে? এখানে এই যে 5%, 5 লাখ তো সে ইয়ে করছে, লোন নিছে, তাহলে 5 লাখের 5% করলে হয় 25,000, তাহলে 25,000 তাকে ইন্টারেস্ট দিতে হবে এই 2 লাখ থেকে। এখানেও 2 লাখ আর্নিং ছিল, এখানেও কিন্তু 2 লাখ আর্নিং। তো 2 লাখ আর্নিং থাকলেও যেহেতু ইকুইটি না পুরো টাকাটা, 50%, 5 লাখ টাকা লোন নেওয়া ছিল, তাহলে আমাকে 5 লাখের লোনের ইন্টারেস্টটা বাদ দিতে হবে। তাহলে 5 লাখের থেকে 25,000 বাদ দিলে থাকলো, সরি, 2 লাখ প্রফিট, 2 লাখ প্রফিট থেকে 25,000 বাদ দিলে আমাদের থাকলো 1,75,000। এটা হলো নেট ইনকাম আফটার ইন্টারেস্ট। তাহলে এখন আমরা যদি রিটার্ন অন, আসলে এটা ইনভেস্টমেন্ট বলা ভুল হবে, রিটার্ন অন ইকুইটি, এখানে এটা আমি ঠিক করবো পরে। এটা আসলে রিটার্ন অন ইকুইটি, এখানে রিটার্ন অন ইকুইটি লেখা হয়েছে কিন্তু এখানে আর ও আই লিখেছে, এটাই ভুল। এখানে হবে আর ও ই, অর রিটার্ন অন ইকুইটি। এটা আসলে টাইপিং মিস্টেক, সরি ফর দ্যাট। তাহলে রিটার্ন অন ইকুইটি কত হবে? সে কিন্তু এখানে 1,75,000 টাকা নেট প্রফিট করলো, এবার ইকুইটি কিন্তু 5 লাখ, কারণ 10 লাখ টাকার টোটাল ফান্ড, এর মধ্যে কিন্তু 5 লাখ হলো বরোড এখানে, আর আগেরটাই পুরোটাই, এই 10 লাখ পুরোটাই কিন্তু ইকুইটি। তাহলে এক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি হলো 20%। আর যখন লোন নিল, তখন এই 2 লাখ টাকা তো প্রফিট, তার থেকে বাদ দিতে হবে ইন্টারেস্ট 25,000, বাদ দিলে 1,75,000 হলো নেট প্রফিট। তাহলে 1,75,000কে ভাগ দিতে হবে 5 লাখ দিয়ে, কারণ 5 লাখ ইকুইটি এখানে। তাহলে 35,000, 35%। তার মানে কি, এই ঋণ ব্যবহার কারণে বি কোম্পানি মালিকরা 35% রিটার্ন জেনারেট করতে পারছে, আর এখানে হচ্ছে পারছে 20%, 50% মোর। এই জন্যই আসলে লোনটা নাই, কিন্তু এই লোনেরও সীমাবদ্ধতা আছে, চাইলেই কিন্তু বেশি করা যায় না, কারণ ডিফল্ট রিস্ক বেড়ে যায়। তা বলছে হিয়ার লেভারেজ ইজ ইনক্রিজ দ্য রিটার্ন অন ইকুইটি ফ্রম 20 to 35%। অর্থাৎ এই যে 15% বাড়লো, এটা কিসের জন্য? ওই ফাইন্যান্সিয়াল লেভারেজের জন্য। সে যে 5 লাখ লোন নিছে, এই কারণে তার রিটার্ন অন ইকুইটি বেড়ে গেছে। However, it earnings decline, debt obligation remain, increasing financial risk by increasing loss. ঠিক উল্টাটা হবে। এখানে যেমন 35% হয়েছে, বেড়েছে, যদি আবার সেলস কমে যায়, তখন দেখা যাবে যে এখানে হয়তো যদি 20% লস খায় মালিকরা, এখানে যায় 35%, এরা মালিকরা লস খাবে 35%। উল্টা তার ঘাট থেকে তাড়াতাড়ি তার ইকুইটি শেষ হয়ে যাবে, কারণ বিজনেস খারাপ, ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, তাকে ইন্টারেস্ট দিতেই হবে, তাহলে তার নিজের ক্যাপিটাল থেকে এটা চলে যাবে। তাহলে কনক্লুশনে আমরা কি বলতে পারছি? যে ফাইন্যান্সিয়াল লিভারেজ হেল্পস বিজনেস expand operations and increase profitability, but excessive debt can lead to financial distress during downturns. Companies must strike a balance between debt and equity to optimize returns while managing risk effectively. তাহলে বিজনেসের দুইটা উদ্দেশ্য আছে, ম্যাক্সিমাইজ রিটার্ন, মিনিমাইজ রিস্ক। এই দুইটার মধ্যে ট্রেড আপ করতে হয়। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার যখন ফরমেশন করা হবে, তখন অবশ্যই কতটুকু লোন নেওয়া যাবে সর্বোচ্চ,
রিস্কটা মিনিমাম রেখে এটা ঠিক করতে হবে। তাহলে আমরা ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ, এটার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন নেট ইনকাম বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিট। আর যদি আমরা এটা আর একটু সিম্পলিফাই করি, তাহলে ইবিট বাই ইবিট মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্সেস। অর্থাৎ ইবিট থেকে ইবিটকে ভাগ দেব আমরা ইবিট বাই ইন্টারেস্ট এক্সপেন্সেস। যেমন এক্সাম্পল, আগের এক্সাম্পলে ইবিট ছিল আমাদের 1,50,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স 50,000 টাকা। তাহলে এটা ফর্মুলাতে অ্যাপ্লাই করলে 1,50,000 ভাগ 1,50,000 মাইনাস 50 আসে 1.5। তাহলে ইন্টারপ্রিটেশন কি দাঁড়ালো যে 1% ইনক্রিজ ইন ইবিট উইল লিড টু 1.5% ইনক্রিজ ইন নেট ইনকাম ডিউ টু ফাইন্যান্সিয়াল লেভারেজ। অর্থাৎ যদি ইবিট বাড়ে 1%, তাহলে 1.5% বাড়বে নেট ইনকাম, 1.5% বাড়বে নেট ইনকাম। তাহলে ডিএফএল ক্যালকুলেটরটা আমরা একটু দেখে আসি। এটার ডিএফএল ক্যালকুলেটরটা এখানে ক্লিক করলে আসবে, আমরা একটু দেখি। তাহলে সেলস রেভিনিউ আমি ধরলাম 5 লাখ, টোটাল ভেরিয়েবল কস্ট ধরলাম 2 লাখ, টোটাল ফিক্সড কস্ট যদি আমি ধরি 50,000, আচ্ছা 1,50,000 ধরি, 1,50,000, এবং ইন্টারেস্ট এক্সপেন্স ধরলাম 25,000। এখন যদি আমি ডিএফএল এ ক্লিক করি, ডিএফএল আসলো 1.2। অর্থাৎ 10% ইনক্রিজ ইন দ্য ইবিট উইল লিড টু এ 12% ইনক্রিজ ইন নেট ইনকাম। আমরা সহজেই এটা বের করতে পারি। আর ডিএফএল, ডিএফএল হচ্ছে ডোল এবং ডিএফএল এই দুইটার গুণ করলে পাওয়া যায় ডিসিএল, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। অর্থাৎ আহ, একটা কোম্পানির যখন এমনি অপারেটিং ফিক্সড কস্ট থাকে এবং ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্ট থাকে, তখন দুইটার আলাদা আলাদা হিসাব করার পর এই দুইটাকে আবার কম্বাইন্ড ইফেক্ট বের করতে হয়। তো ডিসিএল আমরা যদি এখানে ক্লিক দিই, তাহলে কিন্তু ডিসিএল বেড়ে যাবে। আচ্ছা, আমরা 5 লাখ দিলাম, 2 লাখ, 1,50,000, হ্যাঁ ডিএফএল, ডিসিএল, ডিএফএল, sorry, why this calculator should be what? So we'll calculate this. আচ্ছা, যদি কম্বাইন্ড লিভারেজ ডোল ইন্টু ডিএফএল, অর্থাৎ যদি ডিএসএল ডিসিএল সমান হবে ডোল ইন্টু ডিএফএল, তাহলে আমরা ওইদিকে পেলাম 2 আর এদিকে পেলাম 1.5, গুণ করলে 3। তার মানে কি 1% ইনক্রিজ সেলস, 3% ইনক্রিজ ইন নেট ইনকাম। তাহলে কনক্লুশন কি দাঁড়ালো? হাই ডোল ইন্ডিকেটস হায়ার বিজনেস রিস্ক ডিউ টু অপারেটিং ফিক্সড কস্ট, high DFL indicates higher financial risks due to financial fixed cost arises from debt obligation. Companies must balance operating and financial leverage to optimize profitability while minimize risk. That is the crucial point. সুতরাং আমরা দেখলাম যে ডোলটা অ্যাকচুয়ালি অপারেটিং লিভারেজের যে মাত্রা সেটা পরিমাপ করে, যে সেলস যদি 1% চেঞ্জ হয় তাহলে ইবিটটা কত পার্সেন্ট চেঞ্জ হবে। আর ডিএফএলটা করে যে ইবিট যদি 1% চেঞ্জ হয় তাহলে নেট ইনকাম কি পরিমাণ চেঞ্জ হবে। আর ডিসিএল এটা হচ্ছে কম্বাইন ইফেক্ট, তখন করে যে কি ডাইরেক্ট, যে সেলস যদি 1% চেঞ্জ হয় তাহলে নেট ইনকাম কত পার্সেন্ট চেঞ্জ হবে। এইটাই হচ্ছে এর প্রভাব। এটা অবশ্যই আমাদের জানা দরকার একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে, বা ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা এটা তার যে রিস্ক অ্যাবজর্বিং ক্যাপাসিটি, এটা জানতে গেলে আমাদের অবশ্যই তা ওই কোম্পানির কস্ট স্ট্রাকচারের মধ্যে ফিক্সড কস্ট, ফিক্সড অব্লিগেশন বা ডেট ক্যাপিটাল কতটুকু আছে এটুকু জানতে হবে, এবং তার অপারেটিং সিনারিওর মধ্যে তার ফিক্সড কস্ট কেমন আছে, অপারেটিং ফিক্সড কস্ট, এটাও জানা খুব জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আবার কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পান। থ্যাংক ইউ ভেরি মাচ।
আল্লাহ হাফেজ, বাই ফর নাও।